আমি চিন্তা করছি যে আমি মরে যাব, আমি বাঁচবো না। আমি কতদিন ভাতই পাই না, জানেন, কতদিন ভাতই খাইতে পারি না। টাট করে 2-3টা চর মেরে দিল। মেরে দিয়ে আমার মা আমাকে বললো, তুমি চলে যেতে পারো না কোথাও? এত মানুষ চলে যায়, তুমি চলে যেতে পারো না? প্লেট নিচে যেতে নিশ্চয় খাবার দেবে আপনার। তো এখন দেখছি খাবার না, দেখা গেলো কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ এরকম করতে করতে আপনার আমার 50 টাকা আমি পালাম। 6 টাকা ইনকাম করবো, 3 টাকা দিয়ে একটা মোমবাতি নেবো, উপরে উঠবো, উঠে একটা মোমবাতি জ্বালায় আমি সৃষ্টির কথা কাছে বলবো যে আমি কি অপরাধ করেছি, আমার একটা কাজ নাই, আমার কি, আমার সব তো, আমার তো কিছু নেই, হয় আমাকে নিয়ে যাও, নয় আমাকে একটা কাজ দাও। আমি আর আমার এই জীবন আর আমার দরকার নেই, আমি মরে যেতে চাই, আমার বাঁচার দরকার নেই, আমি বাঁচতে চাই না। এবং আপনার নাম কি? আমার নাম রিপন কুমার বিশ্বাস। রিপন কুমার বিশ্বাস। বয়স কত ভাই আপনার? আমার বয়স 34 থেকে 35। 34 থেকে 35। এবং আপনার জন্ম জেলা? আমার জন্ম জেলা কুষ্টিয়া। ঠিক আছে রিপন ভাই, আপনি শুরু করেন, যেভাবে বলতে চান, যেখান থেকে বলতে চান, মন খুলে বলেন, আমি শুনবো। আমার হচ্ছে যখন বয়স 3 থেকে 6 মাস, তখন আমি আমার বাবাকে হারিয়েছি বলতে কি, একদিন আমার মা বলল আমাকে যে তোমার বাবা নেই। মানে আমি যখন তো বয়স ছোট, আমি শুনলাম যে বাবা নেই মানে বাবা আমাদেরকে ফেলে চলে গেছে। তো এখন আমি তো ছোট, তো আমাদের যে বাবার ভিটাটা ছিল, আমার যে বড় আব্বা ছিল, ওনার কাছে বিক্রি করে সে চলে যায় আমার বাবা। কোথায় চলে যায় সেটা আমি জানি না। এখন বড় বাবারও যে অবস্থা, তার অবস্থা খুব একটা ভালো না। সে মানে 5-6 মাস 1 বছর আমাদেরকে রাখছে, বাবার ভিটা বিক্রি করে দিচ্ছে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা নেই। আমাদের মামাদের গ্রাম ছিল 1 কিলো দূরে, আমাদের মামাদের গ্রামে চলে যায়, মামাদের বাসায় চলে যায়। আপনার ভাই বোন কতদিন তখন? আমি একাই। তখন একাই, মানে আপনাকে নিয়ে চলে যায়? আমি একাই। আমার বয়স তখন 6 থেকে 7 মাস। মামাদের অবস্থা খুব একটা ভালো না, তাদের পরিবার চলতে পারে না। তো তখন হচ্ছে আমার মা ওখানে 6 মাস 7 মাস 1 বছর থাকার পরে এখন আমার মাকে আমার মামারা যারা ছিল তারা বলে যে তুমি মানে আমার মাকে বিয়ে দিতে চাই। তখন আমার মা আমার দিকে তাকিয়ে বলে যে আমার একটা ছেলে আছে, আমি আর মানে বিয়ে শাদী করবো না। তখন মামা বাড়িতেও থাকবে, মামারা যে রাখবে, মামাদেরও সেরকম এবিলিটি নেই। তখন মা মানে ওখান থেকে আপনার 10-12 বা 12 কিলো দূরে একটা চাষি পরিবারে কাজ নেই, মানে কাজের মহিলা হয়। তো কাজের মহিলা হলে পরে আগেকার দিনে আপনার যে কাজ ছিল যে পেটে ভাতে কাজ করা লাগতো, তো কাজের বিনিময়ে খাবার হতো। তার কাজ কি, মানে ভোর 4টে ওঠা লাগতো, আর এদিকে রাত 12টা পর্যন্ত কাজ করা লাগতো। তখন আমার এগুলো কি আপনার ছোটবেলার মনে আছে, নাকি আপনি মার কাছ থেকে শুনেছেন বড় হয়ে? মানে আমি দেখছি, আমি বুঝতেছি ছোট ছোট একদম মানে আর্লি স্টেজ মেমরি। আমার তো তখন বয়স মানে 2-2.5-3 বছর বয়স তখন। এগুলো দেখে দেখে আপনি বড় হয়েছেন। মানে আমি মাটিতে শুয়ে আছি, আমাকে কেউ বুকে টেনে নিচ্ছে কোলে করে, আবার কেউ লাথি মারতেছে। তখন আমি কাজের ছেলে, এগুলো আপনার ছোটবেলার মেমরি। আমার দেখতেছি আমি মাটিতে শুয়ে আছি, স্যার, আমি মাটিতে শুয়ে আছি। আমি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমি আমার মাকে একদিনও দেখতে পাই না। মা কাজ করতেছে, মা প্লেট ধরছে, মা তার ধান আনতেছে। তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আগে কত দিনে মিল ছিল না, যে ধান বানা লাগতো, মানুষ ওই আপনার ঢেকি দিয়ে ধান বানতো। একদিন দেখি যে আমার মা আসছে আমার কাছে, যে রাত্রে মানে সে তার পাও ফুলে গেছে। পাও ফুলে যাওয়ার পরে তখন আমি মাকে বলতেছি, মা তোমার পাও ফুলা কেন? সে দেখি যে কাঁদতেছে। কিসের জন্য? ঢেকি বানাতে ওই তার পাও ফুলে গেছে। তখন আমি মা বলতেছি তুমি কাঁদতেছো কেন? বলতেছে আমার মা বলতেছে যেমন আমার পাও ফুলিয়ে গেছে। আমি তখন বুঝতে পারতেছি আমার মার খুব কষ্ট হচ্ছে। তখন আমি মাকে বলতেছি, মা এই বাসায় তোমার অনেক কষ্ট হয়, এই বাড়িতে তোমার অনেক কষ্ট হয়, আমরা অন্য জায়গায় এত কাজ করতে পারি। তখন দেখি যে ওনারা একটু খারাপ বিহেভ করতেছে, খারাপ কথাবার্তা বলতেছে এই কারণে যে আমি তো কাজ করতে পারতেছি না, কিন্তু আমি তো খাচ্ছি, কিন্তু আমার দিয়ে তো কোনো কাজ করাইতে পারতেছে না। আমার মা কাজ করতেছে, মার খাবার দিচ্ছে, কিন্তু অথচ আমি বোঝা হয়ে গেছি। ওকে।
তখন আমি আমার মাকে এই জিনিসটা, আমার মাও বুঝতে পারছে, বুঝতে পেরে তখন আমাকে বলল যে ঠিক আছে তাহলে আমরা অন্য জায়গায় একটা কাজ খুঁজবো। এখন আরেকটা কাজ না ধরে তো আমরা এই কাজটা ছাড়তে পারতেছে না। মা আরেক জায়গায় মানে কাজ ঠিক হলো, সেখানে হচ্ছে আপনার একটা গরু আছে, তার পানের বরজ আছে। ওই জায়গায় কাজের হলো যে এরকম যে তুমি গরু রাখবা, পানের বরজে কাজ করবা, গরুর ঘাস কাটবা, আর দুধ যে দোয়াবো বিকালবেলা তুমি বিক্রি করবা। এটা হচ্ছে আমার কাজ। কত বছর বয়স এটা? তখন আমার বয়স হচ্ছে 6, 6.5। ওরে বাবা, স্কুলেও যান নাই ওই সময়? স্কুলে কিভাবে যাব? আমার তো পেটে খাবারই নাই, তা আমি স্কুলে কিভাবে যাব? স্কুলে যাওয়া তো আমার জন্য স্বপ্ন। ওই বাড়িতে মা কাজ করতো, আর আমি হচ্ছে গরুর ঘাস কাটতাম, কখনো পানের বরজে কাজ করতাম, কখনো আমাকে নিয়ে ধানের, মানে যেটা কাজের ছেলেকে দিয়ে তো কাজই করবে, মানে যেটা করার দরকার সেটাই আমাকে দিয়ে, যখন যেটা মনে চাই প্রয়োজন হয় তখন সেটাই করতেছে। আমিও করতেছি, তার কারণ আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো বাঁচা লাগবে, আমি তো কাজের ছেলে। তখন আমার বাঁচার সংগ্রাম চলতেছে। আমার মার একটা ইচ্ছে যে, আমার মা বলছে যে তুমি কাজ করো, কাজের বিনিময়ে তুমি খাবার পাবা, এর বিকল্প আর কোনো কিছু নাই। মা কাজ করে আর আমি গরুর ঘাস কাটি, পানের বরজে কাজ করি, এবং বিকালে দুধ হলে পরে দুধ নিয়ে আমি বাজারে যেতাম। কাজের ছেলের কোনো বন্ধু ছিল না। আমি দেখতাম যে আমার মতো বয়সের ছেলে পেলে অনেক খেলতেছে, অনেক ঘুরতেছে, কিন্তু আমার কোনো বন্ধু নাই। আমার কোনো ভালো পোশাক ছিল না। মাঝে মাঝে খুব কষ্ট হতো যে যখন ছেলে পেলে দেখতাম যে স্কুলে যাচ্ছে, আমি স্কুলে যেতে পারতেছি না, আমার বাবা নেই, বাবা বলে ডাকতে পারতেছি না। ওদের সন্তানকে কত ভালোবাসতেছে, কিন্তু আমি আমার বাবার ভালোবাসা পাচ্ছি না। আমার বাবাটা হয়তো যদি থাকতো তাহলে আমি ভালোবাসা পাতাম। যখন আমার বয়স 10 বছর হলো, 10 বছর পর্যন্ত ওই বাড়িতে আসি, তখন আমাদের যে বাড়িটা, সেই বাড়ি গৌরী নদীর শাখা দিয়ে আপনার সরকারি জমি দিচ্ছিল কিছু, মানে গৌরী নদীর শাখা ওই চরে জায়গা দিচ্ছে। তো মা কীভাবে যেন খবর পাইছে, মানে আমাদের গ্রামে জায়গা দিচ্ছে, তখন মা গ্রামে চলে আসে। মানে কাজ ছাড়ে না, এমনি আমরা বেড়াইতে আসি গ্রামে। বেড়াইতে আসি বলতে কি, ওই জায়গা যদি একটু বাড়ির জায়গা হয়, আমাদের তো জায়গার টাকা কিছু নেই। তখন ওই 5 কাঠা জায়গা আপনার হচ্ছে, মানে গ্রামের যারা মাতব্বর থাকতো তারা হয়তো এই গ্রামের মেয়ে হিসাবে, আমার মা তো ওই গ্রামেরই মেয়ে, দেখছে যে এর স্বামী নাই, এরা খুবই অসহায়, আমার মার 5 কাঠা জায়গা দেয়। এই 6 মাস বয়স থেকে 10 বছর পর্যন্ত আমরা খালি খাওয়া, মানে পেটে ভাতে খাইছি, খাওয়ার বিনিময়ে আমরা কাজ শুধু করছি, কিন্তু আমাদের যে একটা টাকা হবে বা ভালো একটা জামা হবে সেটা কিন্তু হয় নাই। তখন আমার মা বললো যে যেহেতু জায়গা আমাদের হলো, তাহলে আমাদের এখানে একটা ঘর করি। তো ঘর করব, ঘর করতে হলে তো টাকা লাগবে। তো মার কাছে 200 টাকা ছিল, মাত্র 200 টাকা ছিল। 3টা বাঁশ কিনছে, তো বাঁশ কাটছি, বাঁশ কেটে নিয়ে আসে আমার মা বলতেছে এখান থেকে কাটছি, চারদিকে 4টা খুঁটো গেড়ে দিছি। আমি বলতেছি মা 200 টাকায় তো ঘর হয় না। তখন আমার মা আমাকে বললো খুঁটি যেহেতু গাড়ছি, ঘর তোমার হবে একরকমভাবে। আমি বলছি টিন কিনবো, সে টিন কেনার টাকা কোথায়? মাকে আমি বলতেছি, মা বলতেছে টিন দিয়ে ঘর করার দরকার নেই, তো ঘর হবে সেটা তুমি দেখো কীভাবে করি আমি। আচ্ছা ফাইন, আমি ওভাবে খুঁটি গাড়লাম। খুঁটি গাড়ার পরে আমার মা হচ্ছে আমাদের একটু ওই মানে বিল সাইড আছে, বিলে আপনার ধান হয়, যেগুলো হচ্ছে কি ওই বীজ আপনার বড় ধান বলে, ওইটাকে কি নাড়া বলে, নাড়া মানে ধানের হচ্ছে ধানগুলো কেটে নেয়, আর ওই পানির নিচে যে নাড়াগুলো থাকে ওগুলো থেকে যায়। পানি শুকালে ওগুলো অনেকে খড়ি ভাবে নিয়ে যায়, অনেকের কাজের জন্য নিয়ে যায়। তো আমার মা আমাকে নিয়ে গেলো 2 কিলো পথ হেঁটে গেলাম ওই বিলে, নাড়া কাটলাম, নাড়া কেটে মাথায় করে নিয়ে আসলাম। ওই ঘরের উপর দিয়ে নাড়া দিয়ে ঘর করলাম, আর সাইড দিয়ে আপনার পাটকাঠির বেড়া, পুরো পাটকাঠির বেড়া দিলাম, পাটকাঠি বেড়া দিয়ে আর নিচে নাড়া দিলাম। আর হচ্ছে একটা পাটি, একজন একটা পাটি দিছিল আমাদেরকে, ওই পাটি আর 2টা বালিশ ছিল না, ইট, আমার মনে আছে 4টা ইট পেতে, নিচে ইট পেতে আমরা ওখানে ঘুমাতাম। মা ছেলে
মা ছেলে থাকার জায়গা হলো, কিন্তু আমি খাবো কিভাবে, কাজ করতে হবে। মা যেত, আমি তো তখন ছোট, আমার 10 বছর বয়স। হ্যাঁ, কাজের নিত মানুষ, কিন্তু টাকা দিত না। তুমি কাজ করবা, কাজের বিনিময়ে তোমাকে খাবার দেব। এরকম করতে করতে আপনার 2 বছর কেটে গেল। মা মাসি বাড়ি কাজ করে, আমু মাসি বাড়ি কাজ করে। বর্ষাকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়। তো বৃষ্টি একদিন 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তখন কাজ করব, তারপর তো খাবো, আমাদের তো আর খাবার নেই। তো 5 দিনে 6 দিনে দেখা গেলো চাল ছিল, দেখা গেলো ওই চাল ওই রকম করেই দেখা গেলো সেদ্ধ মেদ্ধ করে খাচ্ছি। মা দেখা গেলো কখনো ওই একটা আলু নিয়ে আসতে, এক জায়গায় কাজে যাচ্ছে, দেখা গেলো 1 ঘন্টা কাজে গেছে, যা দেখা গেলো তার সে 2টা আলু দিয়েছে, ওইটা সেদ্ধ করে খাচ্ছি। কিন্তু 8 দিনের মাথায়, মানে যখন বৃষ্টি হচ্ছে 8 দিনের মাথায়, তখন আর মানে কিছুই নেই, মানে বাসায় মানে কিছুই নেই। তো আমার বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল, লাল পেয়ারা, ছোট ছোট। আমি ওই পেয়ারা পাড়তাম, 1-2টা করে পেয়ারা খেতাম আর পানি খেতাম। এই সারাদিনের খাবার, এই হচ্ছে সারাদিনের আমার খাবার। তার কারণ খাবার কিভাবে আমি খাবো, তখন আমি কাজ না করলে তো আমাকে কেউ খাবার দেবে না। আমি কার কাছে যে বলবো যে আমার কটা খেতে দাও। একজনের যখন কাজ থাকতো, কাজ করলাম, দেখা গেলো একজনের ধান নিড়ে দিলাম, পেঁয়াজ লাগাই দিলাম, পানির বড় যে কাজ করে দিলাম, সে আমার খাবার দিল। কিন্তু আমি যে কাজ না করতে পারি, তাহলে আমাকে কে খাবার দেবে? 8 দিনের মাথায় যখন আমাদের কোনো কাজ নাই, মানে বৃষ্টি, ঘরেও কিচ্ছু নেই, খাওয়ার জন্য কিচ্ছু নেই, আমি মার দিক তাকায় রয়েছি, যেমন মা কাজ করবে, সে খাবার নিজে খেত, আর অর্ধেকটা আমার জন্য নিয়ে আসতো। মানে আমার মা আসছে, এবার দেখি মা আসছে, কিন্তু মার সাথে দেখা গেলো কটা মুড়ি নিয়ে আসছে। কটা মুড়ি মনে হয় সে কাজ করতেছে, তার মুড়ি দেশে, সেই মুড়িটা সে না খেয়ে হয়তো বা সে খাইছে, অল্প একটু খেলেও আমার জন্য নিয়ে এসে কাছে। আমি মনে করছি মার হাতে বাটি দেখতেছি, আমি তাকায় রয়েছি, মা মনে ভাত নিয়ে আসছে, আমি তো খাই না, আমি তো পেয়ারা খাই রয়েছি। তখন মাকে বলতেছি, মা দূরিতেছে, মা আইসো? হ্যাঁ মা বলতেছে, হ্যাঁ আইসি মনি, তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। তখন তো আমার তো ভাতের খিদা, মারও কাজ নাই আমারও কাজ নাই। সেই দিনই হচ্ছে লাস্টে হচ্ছে আপনার, এখন আমি বসে রয়েছি, মা আসে না। আমি ওই খালি একটা করে পেয়ারা খাইতে খাইতে, পেয়ারার আছে 3টা না 4টা পেয়ারা আছে গাছে, ওই 3টা পেয়ারা আমি খাইছি। খাওয়ার পরে আমার ভাতের ক্ষুধা তার পেয়ারা দিয়ে হবে না। তখন আমার মা সন্ধ্যের সময় আসছে, সন্ধ্যের সময় কন্তে দেখি যে একটা বাটিতে ময়দা নিয়ে আসছে। মাকে বলছে, মা তুমি কোথায় ছিলে? আমি সারাদিন ধরে খাই না। তো কাছে মনি কাজ তো নাই, ময়দা দেশে, এই ময়দা দিয়ে রুটি বানা খাবো 2জন। আমিও তো খাই নাই। বলতেছে মনি আমিও তো খাই নাই, 2জন একসাথে খাবো। এখন চাপড়ি বানাবো কিভাবে, তখন বৃষ্টি হচ্ছে, তো আমাদের তো রান্নাঘর ছিল না। তো তখন হচ্ছে কি করলো মা, হচ্ছে 2টা ইট দিয়ে, আর হচ্ছে যে আমার ঘরের যে পাটকাঠির বেড়া ছিল, ওই পাটকাঠির বেড়া দিয়ে আপনার আগুন জ্বালায় দিয়েছে। আগুন জ্বালে না, অনেক সময় পরে জ্বলে টলে আপনার 2টা চাপড়ি হয়েছে। তো আমাকে বলল, মনি তুমি এই চাপড়ি দেখো, আমি পানি নিয়ে আসি। তো কল একটু দূরে, পানি আনতে গেছে। তো তখন আমি হচ্ছে আমার যে ঘরটা, ওই ঘর দিয়ে পানি পড়তেছে। তা আমি আবার ওই পানি ঠিক করতে গেছি, যে একটু পানি পড়তেছে, আমি এই নাড়াটা একটু ঠিক করে দিই। যখন আমি পানি ঠিক করতে গেছি, তখন ওই কুকুর এসে ওই 2টা চাপড়ি খেয়ে ফেলছে। এখন 2টা চাপড়ি, মানে কুকুরেরও ক্ষুধা লাগছে, তখন সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে ওমা খায়া ফেলতেছে, আমি হে করতেছি, কিন্তু কুকুর যাচ্ছে না, মানে কুকুরের তো ক্ষুধা লাগছে। আমি মাকে কি বলবো, আমি ভয় পাচ্ছি। ইতিমধ্যে ধরেন মা চলে আসছে, মনি পানি নিয়ে আসছি, আসো। তখন আমি মাকে কেবল বলছি, মা কুকুরই তো চাপড়ি খেয়ে গেছে। আমার মা আসে আমাকে 2টা চড় মেরে দিল, টট করে 2-3টা চড় মেরে দিল। আমার মা আমাকে বলল, তুমি চলে যেতে পারো না কোথাও? এত মানুষ চলে যায়, তুমি চলে যেতে পারো না? আমি বুঝতে পারছি যে আমার মা কিসের জন্য বলছে সেদিন এই কথাটা। আমার মা বলছে, তার কারণ একটা বাচ্চার যখন মা বাবা খাবার দিতে পারে না, তার থেকে তার বাবা মারার বেশি কষ্ট লাগে না? তখন আমি বুঝতে পারছি। তখন আমি ডিসিশন নিয়ে নিছি,
যে আমি কোথাও চলে যাব, আমি বড় শহরে চলে যাব, আমি বড় কিছু করব। কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি বড় শহরে যাব। বৃষ্টি হচ্ছে, মা কান্না কান্না করে ওখানে ঘুমায় পড়ছে। আমি ঘুমাই নাই, আমার ঘুম আসতেছে না। আমার মা ওই যে কথা বলছে যে তুই কোথাও চলে যেতে পারো না, তুমি এত মানুষ যায় অনেক দূরে চলে, তুমি তো যে একটা কিছু করতে পারো। যখন ভোরের আজান দেয় তখন আমার বয়স 12 বছর। আমার 2টা হাফ প্যান্ট ছিল আর একটা টি শার্ট ছিল। তো আমাদের যে গ্রামের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিলো 2 যে মানে কাঁচা ছিল। 2 কিলো যাওয়ার পরে একটা ব্রিজ ছিল, ব্রিজ পার হলে পরে বাজার। আর এই বাড়ির পাশে নদীটা, নদীর ওই পারটা পাকা রাস্তা। ওই পাকা রাস্তা দিয়ে আমি চিন্তা করছি যে আমি কোন দিক দিয়ে যাব। তখন আমি চিন্তা করছি যে গ্রামের ভিতর দিয়ে যদি আমি যাই তাহলে আমার কাদা কষ্ট হবে, আর আমি যদি নদী পার হই তাহলে আমি ওই পাকা রাস্তা পাবো। ওই রাস্তা যেদিকে যাই আমি সেদিক চলে যাব। মানে রাস্তা আমি কোথায় যাব আমি জানি না, কিন্তু আমি বড় শহরে যাব। ভোর 4টার সময় উঠছি, উঠে নদীর কোনারে গেছি, আর ওই একটা টি শার্ট আর ওই হাফ প্যান্টটা আমি একটা পলিথিনে বাঁধছি, বেঁধে নদীর তো স্রোত, বর্ষাকাল, নদীতে স্রোত যাচ্ছে। মাকে কিছু বলি নাই, আলগোছে বাড়াই গেছি। তো আমি তখন ওই নদী সাঁতার দিছি, অনেক দূর ভেটে গেছি আর কি। ভেটে যাওয়ার পরে আমি উপার পার হয়েছি, মানে আমার থানা শহরের দিকে যাব আমি, মানে আমি জানি না, কিন্তু রোড এদিক চলে গেছে, রোড কোথায় গেছে জানি না, এই রোডের দিয়ে আমি চলে যাব। 20 কিলো হাঁটে চলে আসছি। তারপরে আমি রেল স্টেশন পাইছি একটা। এখন দেখি যে অনেক লোক দাঁড়ায় রয়েছে, একটা ট্রেন। তখন আমি ছোটো মানুষ হাঁটে আসতে, মানে আমার হাঁটার মতো আর কোনো পরিবেশ নাই। মানে যে আমি যে সারা রাত গেতে না খাওয়া, তারপর আমি 20 কিলো হাঁটছি, মানে আমি এমনি দুলতেছি, মনে হচ্ছে যে কোনো টাইম পড়ে যেতে পারি। একটা আপা আমাকে ডাকতেছে, এই শোনো। সে আমাকে 10 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে বলতেছে যে ওই 5টা রুটি নিয়ে আসো, ওই জায়গা থেকে কিনে। মানে সে ট্রেন থেকে নামবে না, আমাকে এই জন্য বলতেছে যে তুমি 5টা রুটি এনে দাও আমাকে। তা আমি 5টা রুটি, 2 টাকা করে পিস ছিল, ওই রুটি এনে দিছি। এনে দেওয়ার পরে এখন আমি মনে করি আমার তো ক্ষুধা লাগছে, তখন আমি বলতেছি আপা আমার একটা রুটি দেন। সে আমাকে একটা রুটি দিয়েছে। রুটি দিয়ে আমি রুটি খাইছি। খাওয়ার পরে আমি 2 গ্লাস পানি খাইছি। খাওয়ার পরে ট্রেনের যে আপনার দরজার পাশেই একটু গ্যাপ জায়গা থাকে, ওই জায়গাটায় আমি এভাবে বসে আছি। ট্রেন চলছে, আমার ইচ্ছা যে আমি বড় শহরে যাব। কোথায় যাব, কিভাবে করবো, কিচ্ছু জানি না। আমি কিছু জানি না, আমি কোথাও চিনি না, জানি না, আমি বড় শহরে যাব। এবং আমি এটাও জানতাম না যে ঢাকাই যে রাজধানী, আমি এটা জানতাম না যে ঢাকা যে রাজধানী, সেটা আমার সেই বয়সে আমার জানতাম না যে আমি ঢাকা রাজধানী। লেখাপড়া তো আমি করি নাই। আরিচা পাটুরিয়া ঘাটে ওখানে যা রেলটা থামে, লোক যেদিকে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি আর কি। তো যেতে যেতে এখন দেখি যে লঞ্চ পার হচ্ছে। তো লঞ্চ পার হচ্ছে, তখন আমি লঞ্চ দেখি যে টিকিট কাটার পরে আপনার পার হতে হবে। কারণ আমি দূর থেকে দেখতেছি যে টাকা নিচ্ছে, আমার কাছে তো কোনো টাকা নাই। তা আমি আবার দেখতেছি কিছু ছেলে পেলে ওই পাশে গোসল করতেছে, তো ওই পাশ দিয়ে আবার যাওয়া যায়। তা আমি ওখানে দাঁড়ায় রয়েছি। তখন আমার কাছে তো টাকা নাই, আমি ভেবে গেলে তোমার যেতে দেবে না। তা আমি ওই পাশ দিয়ে টুকটুক করে এটা নৌকোয় চলে গেছি, নৌকোয় উঠে পড়ছি আমি। মানে আমার তো টার্গেট যে আমি বড় শহরে যাব, সে যেভাবেই যাই আমার মানে যেতেই হবে আমাকে। এই তোর টিকিট কোথায়? ভাই আমার তো টিকিট নাই। মানে এই কথা করতে মানে ওই পারে মানে চলে আসছি, মানে আপনার ওই যে বড় যে হরেন বাজাচ্ছে, তখন আর কি আমার সাইডে দিয়েছে। পার হয়ে যখন আমি মানে পাটুরিয়া ঘাটে আসছি, তখন ঢাকা করে মানে বাসের যারা আছে স্টাফ আছে, তারা ডাকতেছে ঢাকা। পাটুরিয়া ঘাট থেকে ঢাকা ভাড়া 30 থেকে 35 টাকা। আপনি যেভাবে আসতেছেন, আপনার বাড়ির ঠিকানা জানা ছিল যে আপনি পিছনে ফিরে যেতে পারবেন, মায়ের কাছে যেতে পারবেন? আমার কোনো ঠিকানা না, আমার লক্ষ্য একটাই যে আমি বড় শহরে যাব, আমি একটা কিছু করব। আচ্ছা, আমার কোনো নাই যে আমার মা বলছে যে তুমি কোথাও চলে যেতে পারো না। যখন আমি বুঝতে পারছি যে আমি তো আমার মার জন্য একটা বোঝা হয়ে গেছি, তখন আমার মা কাজ করলে 3 বেলা খেতে পারতেছে, কিন্তু আমি তার কাছে একটা মানে সে কাজ করতেছে, তার খাবার পাচ্ছে, কিন্তু আপনার তো পেয়েছে, আমার তো পাচ্ছে না। আর যখন দরিদ্র চিন্তা করতে পারেন, যখন হচ্ছে আমার খাবার দিতে পারতেছে না আমার মা, তখন তো মার বেশি কষ্ট লাগতেছে আমার জন্য। তারপরে আমি যখন ঢাকা করে ডাকতেছে, তখন আমি তো জানি না যে ঢাকা রাজধানী, আমাকে ঢাকায় আসতে হবে, ঢাকায় বড় শহর। তখন ঢাকায় আসবো কীভাবে? হেল্পার তো আপনার ওই ধরে আছে, এভাবে ঢুকতে দিচ্ছে না, টিকিট ছাড়া তো ঢুকতে দিচ্ছে না ভিতরে।
3-4টা 5টা বাস চলে গেছে এভাবে, আমি যেতে পারতেছি না। তখন পাশেই দেখি যে একজন চাকা ধরছে, গাড়ির পানি দিয়ে চাকা ধরছে এক হেলপার। তখন আমি তার কাছে গেছি, ওই ওনার কাছে যেয়ে বলতেছি, ভাই আমি আপনার পানি আনিয়ে দিচ্ছি, কিন্তু আপনি আমার ঢাকা নিয়ে যাবেন। তো আমাদের তাকাচ্ছে, এমনি ছোট মানুষ, তো কাছে শর্ট মানে পাত্তা দিচ্ছে না আর কি। আবার বলতেছি, ভাই সত্যি আমি ঢাকা যাব, আমি আপনার পানি আনিয়ে দিচ্ছি কলের দিয়ে, আপনি আমার ঢাকায় শুধু নিয়ে যাবেন। তো এরকম 4-5 বার করার পরে তখন উনি বলে যে ঠিক আছে জানি আই। আমি ওই কল থেকে আপনার পানি নিয়ে আসতেছি, ওই বালতিতে পানি নিয়ে আসতেছি, টায়ার ধরছে, তারপরে বলে যে ঠিক আছে তুই ঝাড়ু দে, মানে ওই বাসের ভিতরে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিতে দিতে তখন আমি বললাম যে ভাই খিদে লাগেছে, আমার 20 টাকা দেন, আমি কিছু খাই। তো মানে যে কাজ করেছি ও কাজ দিয়ে খুশি হয়ে আমার 20 টাকা দিয়েছে। তা আমি ওই 5 টাকায় দিয়ে 1 প্লেট ভাত আর 5 টাকায় পাতলা ডাল খেয়ে আর 10 টাকা রাখি দিছি, যে আমার তো বড় শহরে যেতে হবে, আমি চলে আসি। তখন ও ওই স্টাফ আর একটা স্টাফের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক থাকে, যে আর মানে দেখা গেলো যে উনার সিরিয়াল আছে হয়তো 4-5 গাড়ি পরে, সে বলছে এই আমার এই ছেলেটা ঢাকায় নিয়ে যাও, মানে ওই খাওয়ার পরেই ও মানে উনি আমার ঢাকার গাড়িতে উঠাই দিয়েছে। তখন আমার গাবতলিতে নামাই দিয়েছে আপনার 5:30 থেকে 6টা বাজে। তখন ঢাকা বেশ আলো, সব বাড়ি আলো জ্বলতেছে, আমি ঢাকায় নামছি, আমার খুব সুন্দর লাগতেছে, আমার মানে এত সুন্দর লাগতেছে যে মানে আমি এত আলো তো কখনো আমি দেখি নাই, যে এত সুন্দর সুন্দর বিল্ডিং, বেশ আমার ভালো লাগতেছে। আমি হাঁটতে হাঁটতে ধরেন আপনার 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আমি সায়দাবাদে গেছি, সায়দাবাদে যে আমি পৌঁছাইছি। সায়দাবাদ যা মানে আমার খুব ভালো লাগতেছে, ঢাকা শহর আলো, মনে হচ্ছে কত সুন্দর লাগতেছে। সায়দাবাদে যখন চলে গেছি তখন দেখি যে সিলেট ডাকতেছে। তখন আমি মনে করতেছি যে মানে ঢাকার থেকে মনে হয় সিলেট বড় শহর, তাহলে আমাকে সিলেটে যেতে হবে। তখন আমি তো জানি না যে ঢাকার, বুঝতে পেরেছি জি। তারপর আমার তখন আমি কিভাবে যাব, আমার পকেটে 10 টাকা আছে। তখন হচ্ছে আমি একজনের কাছে বলছি, ভাই সিলেটে ভাড়া কত? 280 টাকা ভাড়া ছিল, আর 2টা পরিবহন চলতো, একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে মিতালি পরিবহন সিলেট রোডে। মিতালি পরিবহনটা ছিল হচ্ছে আপনার লোকাল, আর এমপি পরিবহনটা ছিল কোচ। এত টাকা তো আমার নাই। তো ওই রকম মানে একজন দেখি যে ওই আপনার ওই বাসের উঠাচ্ছে, দেখা গেলো ওই আপনার বস্তা বা হচ্ছে মানে ছাদে যে উঠানো ওই উঠাচ্ছে, কুলির কাজ করতেছে। তখন আমি বলতেছি, ভাই আমি বস্তা উঠাই দেবো, বস্তা উঠাই দিচ্ছি, আপনি আমার সিলেট নিয়ে যাবেন। তখন বলতেছে সিলেটের ভাষাটা তো একটু অন্যরকম। তো আমার বলতেছে, কিতাবে তোর বাড়ি কোন জায়গাত, তুই সিলেট কিতাব লেগে যাইতি। তখন আমি বুঝতে পারি নাই, তুই কি এখন আমার বলতেছি তুই কি শাহজালাল মাজারে যাইতি? আমি বললাম হ্যাঁ ভাই আমি শাহজালাল মাজারে যাব, কিন্তু আমার কাছে ভাই কোনো টাকা নাই। তা আপনার সাথে আমি কাজ করি, আপনি আমার কাজ যত সময় থাকে করি, আপনার সিলেট নিয়ে যান। তখন আমাকে বলছে ঠিক আছে তুই উপরে ওঠ। আমি উপরে উঠছি, উনি মাল দিচ্ছে, আর মাল আমি মানে সাইজ করতেছি, যেটা দেখা গেলো নিচে থেকে উঠাচ্ছি। খাবারের কথা বললাম যে ভাই আমাকে নিয়ে যান, আপনি আমাকে 4টা খাওয়ায়েন। একটা রুই মাছ নেছে, একটা সবজি নেছে, আর 2 প্লেট ভাত নেছে। তে উনি আমার হাফ মাছ দিছে আর সবজি দিয়ে, দুইজনে আর কি মিক্স করে আমরা খেলাম। এত কিছু মনে আছে আপনার? হ্যাঁ একদম জল মানে এটা তো স্যার আমার একদম ভিতরের কথা। এটা আমার মানে আমি অতীত তো ভোলা সম্ভব না স্যার। আমাকে বলো যে তুমি একদম পিছনে চলে যাও, মানে একদম ব্যাক সিটে যা বসে পড়ো। আপনার ওই ঝাঁকি লাগতো, খালি দেখা গেল ঝাঁকি উঠছে আর মানে মানে উঠে পড়তেছি। করতে করতে তো আমার তো শরীর ক্লান্ত অনেক, আমি ওখানে ঘুমায় পড়ছি। মানে হেল্পার এসে আমার ডাকতেছে, কিতাবে এই উঠোস না, সিলেট আসছিস, তুই যাইতি না মাজারেও? তখন আমি লাফ দিয়ে উঠছি, উঠে তো বাস তো টার্মিনালের ভিতরে, ওখানে শুধু বাস। আমি এখন উঠে দেখি যে আমি মানে টার্মিনালের ভিতরে শুধু বাস আর বাস চারদিকে। তখন আমি মানে একটা হতাশ হয়ে গেছি যে আমি কোথায় আসলাম, আমি তো বড় শহরের আশা করছি, কিন্তু এখানে তো শুধু গাড়ি। আমি গাড়ির ভিতরে এসে পড়লাম, মানে 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 আমি তো ওই মনে হচ্ছে যে আমার তো ওই শহরটাই ভালো ছিল, ওই শহরে অনেক আলো ছিল, ওখানে মনে হয় আমি একটা কাজটা পেতাম। কিন্তু এই জায়গা তখন বাড়ি ঘর দেখি না, শুধু গাড়ি আর গাড়ি।
মানে সিলেটের টাউনটা হচ্ছে এই পারটাই হচ্ছে আপনার বাস টার্মিনাল, রেল স্টেশন, আর ওই পারটাই হচ্ছে আপনার পুরো সুরমা নদীর ওই পারটা হচ্ছে পুরো শহরটা। তখন হচ্ছে আপনার শাহজালালের মাজারের মানে প্রতিটি মানুষই শাহজালালের মাজারে খুব একটা ছিল, নাম উরুস চলতেছিল তখন আর কি। মানে সবাই শাহজালালের মাজারের যাত্রী, মানে এরা কোথায় যাচ্ছে শাহজালালের মাজারেই যায়। তখন যেতে যেতে যখন আমি লোহার ব্রিজটা পার হচ্ছি, লোহার ব্রিজ পার হওয়ার আগে দেখলাম যে কিছু মানুষ আপনার এই কাঠ ঠেলা মানে এরকম দিয়ে রিক্সা ঠেলা দিচ্ছে, এরকমভাবে রিক্সা ঠেলাচ্ছে। তো রিক্সা ঠেলাচ্ছে, তখন আমি দেখতে দেখতে ওই পার হলাম, পার হয়ে আপনি মাজারে গেলাম। মাজারে যেতে যেতে দেখি যে কিছু লোক প্লেট নিয়ে বসে আছে। তখন আমি মনে করছি মানে খাবার দিচ্ছে, আমি ওই ভিড়ের ভিতর যা বসে পড়ছি, যাতে মানে প্লেট নিয়ে যেহেতু নিশ্চয়ই খাবার দেবে আপনার। তো এখন দেখছি খাবার না, দেখা গেলো কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ এরকম করতে করতে আপনার আমার 50 টাকা আমি পালাম। অনেক লোক, বেশ 50 টাকা পাইছি আমি, এখন থেকে প্লেট ভাত খাইছি, ডাল খাইছি, আমার পেট ভরে গেছে। আমি ওই মাঝারের ভিতর গান হচ্ছে, বাজনা হচ্ছে, কেউ মানে মানত করতেছে, গজার বড় বড় গজার মাছ ছিল, ওখানে ওই 5 টাকা করে দিলি পরে আপনি মাছ দিত, ওই মাছ খাওয়াতো। তখন আমার এই পিছনের কথা আর আমার মনে নেই, আমি বাড়িতে আসবো, বাড়িতে কোথাও যদি চলে আসছি, আমার এসব কোনো চিন্তা না। আমার চিন্তা একটাই যে আমি বড় শহরে আসবো, আমি একটা কাজ করব। আমি ওই 5 টাকা দিই মানে ওই চিংড়ি নিচ্ছি, ওই ইসেরে খাওয়াচ্ছি, আর ঘুমানোর জায়গা আছে, ওখানে যা ঘুমাই পড়তেছি। তো এইরকম আমি 7 থেকে 8 দিন করছি, খুব মজা লাগতেছে। বাস আমি পরের দিন সকালে উঠে আমি ওই টাকা পাইছি, তো মনে করতেছি আজকে একটু কাজ খুঁজি, আমার তো কাজ করতে হবে। আমি এই দোকানে গেছি, ভাই আমার একটা কাজ দেন। ওই দোকানে যাচ্ছি, ভাই আমার একটা কাজ দেন। তখন বয়স আমার 13 বছর। ওই একটা গোল গলা টি শার্ট, একটা হাফ প্যান্ট পরা, মানে মানে মানুষ বলতেছে 5-6 দোকানে এরকম 10 দোকানের যখন আমি দেখছি, তখন আমাকে বলছে কাজ আছে, তোমার গার্জিয়ান নিয়ে আসো, তোমার কে আছে, তোমার বাবা আছে, মা আছে, তোমার কেউ থাকলে তো কাজ আছে। আমি আর তো কেউ নাই, তখন আমার মার তো আর আনা সম্ভব না, আমার কাজও নাই। আমি তো জানি যে দুপুরবেলা গেলে পরে মাজারে ওখানে টাকা হচ্ছে। এখন আমি দুপুর 2টা-3টার দিকে আমি চলে আসছি মাজারে, এসে দেখি মাজার পরিষ্কার হচ্ছে, কোনো লোক নাই, জন্য মানে উরুস শেষ হয়ে গেছে। আচ্ছা, যখন উরুস শেষ হয়ে গেছে তখন আমি থাকবো কোথায়, আমি খাবো কি? এখানে তো 10-20-50 টাকা পাচ্ছিলাম, খাচ্ছিলাম, আমার পকেটে কোনো টাকাও নেই, খিদে লাগছে। তখন আমি জানি যে এখানে বসলেই 10-20-50 টাকা আমি পাচ্ছি, আমার খাবারের চিন্তা হচ্ছে না, রাত্রে এখানে আমি ঘুমাতে পারতেছি। তা আমি করছি, ওই একজন রয়েছে ওখানে যে মানে যারা আর কি ওই পরিষ্কার করছে, আমি বলছি ভাই সবাই কি চলে গেছে? বলে উরুস তো শেষ, আজকে থেকে সব পরিষ্কার গেছে, মানুষজন কিচ্ছু নাই, গান বাজনা কিছুই নাই, উরুস শেষ হয়ে গেছে। কোন জায়গাতে ছিলে, তুমি কি এই জায়গা থেকে গেছো নাকি? বললাম না ভাই, আমি তো থাকি নাই, আমি মাজার থেকে চলে আসছি। আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি যে কি করব, আমি কোথায় যাব, আবার চিন্তা করতেছি বাড়ি চলে যাই। আবার বাড়িতে আসবো কিভাবে? আমি চলে গেছি সিলেট, আমার বাড়ি কুষ্টিয়া, আমি কিভাবে বাড়িতে আসবো? বাড়িতে আসতে আমি পারতেছি না। তখন আমার মার কথা মনে পড়তেছে, এই আমার মহাজনে কি করতেছে, আমার মহাজনে আমার চিন্তা করতেছে, এই আমার বাবা নাই, আমার বাবা আমার মাকে ফেলে চলে গেছে বা কোথায় আছে, আমিও চলে আসলাম, তাহলে সে আমার মা কি করবে, আমার মা কীভাবে বাঁচবে? হাঁটতে হাঁটতে তখন আমি যে যেতে যেতে দেখলাম যে রিক্সা ঠেলাচ্ছে, তখন আমার প্ল্যান আসলো যে আমি রিক্সা ঠেলাবো। তখন আমি ওই মানে রিক্সা ঠেলাবো, কীভাবে ঠেলাবো এটা তো জানি না। যখন আমি ওই টুকটুক করে হাঁটতে তো ওই রিক্সা চড়ানো এসে দাঁড়ালাম, দেখি যে কিছু মানুষ এসে দাঁড়াচ্ছে, ওই রিক্সার 2জন যাত্রী উঠে থাকে, রিক্সা যে চালাই ওই যে আপনার চড়ানটা এরমভাবে ঠেলে দিলে পরে 2 টাকা করে দিত, মানে চড়ান পার হলে পরে। রিক্সা ঠেলতেছি, প্রথম আমার একজন করছে এই ঠেলা, আমি ওভাবে ঠেলতে শুরু করেছি। পেটে যদি ক্ষুধা থাকে তা আপনি রিক্সা ঠেলাবো কীভাবে? তারপর হচ্ছে আমার বয়স 13 বছর, আর 2জন যাত্রী উঠে আছে, রিক্সাওয়ালা উঠে আছে, ওভাবে ঠেলাইতে হবে। মানে ঠেলাচ্ছি, ওই ঠেলানোর চড়ান পার হচ্ছে, আমাকে 2টা করে টাকা দিচ্ছে, 5টা ঠেলা দিচ্ছে, আমাকে 10টা টাকা দিচ্ছে। 10 টাকা দেওয়ার পরে তখন আর আমার পরিবেশ নাই যে আমি রিক্সা ঠেলাবো, আমি মনে হচ্ছে যে আমি যে কোনো টাইম পড়ে যেতে পারি। আমি এক জায়গায় যেয়ে আবার 5 টাকা দিয়ে ভাত নিছি, আর 5 টাকা দিয়ে পাতলা ডাল নিয়ে খেয়ে পেট ভরে গেছে। আমার আর কাজ করার দোকানে তো আমি পারবো না, আমি ওইটা করতে গেলে পরে এখন হয়তো আমি পড়ে যাব। তো পাশেই হচ্ছে আপনার
রেল স্টেশন, মানে সিলেটের যে নতুন রেল স্টেশন তখন হচ্ছে মানে উদ্বোধন হয় নাই, সব কাজ কমপ্লিট, উদ্বোধন হবে। আর পুরনো রেল স্টেশনটা রানিং, আর এই রেল স্টেশনটা এখনো উদ্বোধন হয় না, কিন্তু অনেক আলো জ্বলতেছে। তা আমি আলো দেখে মনে করতেছি যে ওখানে কি হচ্ছে। তা আমি ওই রেল স্টেশনে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসলাম, এসে দেখি যে ওই যে বসার যে জায়গাগুলো আছে ওই জায়গাতে আপনার অনেক লোক শুয়ে আছে, মানে আমার থাকার জায়গার দরকার। তখন আমি হচ্ছে ওই রেল স্টেশনতে ঢুকে যাই, ঢুকে গিয়ে আমি ওখানে যে শুয়ে পড়ি। এভাবেই আপনার 2 মাস আমি রিক্সা ঠেলাইছি আর কাজ খুঁজেছি, কোনো জায়গায় আমি কাজ পাই নাই, কোনো জায়গায় আমাকে একটা কেউ কাজই দেয় নাই যে ওই ছেলেটার একটা কাজ দেয়। আমার এই হাতের আঙুলগুলো এইরকম হয়ে গেছিলো, এই হাতের আঙুলগুলো না খেতে তার বুকের খাঁচা বাড়াই গেছিল। খাবারের বিনিময়ে আমি একটা কাজ, এমন কোনো লোক নাই যে মানে শাহজালাল ওই মানে সব জায়গায় গেছি সিলেটে, এমন কোনো একজনের কাছে বললাম না যে ভাই আমার একটা কাজ দেন, কাজ আছে কিন্তু তোমার একটা লোক লাগবে, আমার কেউ একটা কাজ দেয় নাই। আমি 2 মাস, টোটাল 2 মাস আমি রিক্সা ঠেলাইতে মানে আমার পরিবেশ নাই। আমার মনে হচ্ছে যে কোনো টাইমে আমি মরে যেতে পারি, যে কোনো টাইমে আমি মরে যেতে পারি। লাস্টের দিন আমি দুইটা রিক্সা ঠেলে আমার 6টা টাকা হয়েছে। 6টা টাকা আমি যে শাহজালাল মাজারে আপনার হচ্ছে করতেছে, ওই মোমবাতি জ্বালাইতো, উপরে উঠে মোমবাতি জ্বালাচ্ছে, মানে যারাই যেত দেখতাম যে ওখানে মোমবাতি জ্বালায়া মানে হয়তো সৃষ্টিকর্তার কাছে কিছু চেত। তখন আমার কাছে একটা মনে জিনিস হয়েছে যে আমি যাব ওখান থেকে একটা মোমবাতি 6 টাকা ইনকাম করবো, 3 টাকা দিয়ে একটা মোমবাতি নেবো, উপরে উঠবো, উঠে একটা মোমবাতি জ্বালায় আমি সৃষ্টিকর্তার কাছে বলবো যে আমি কী অপরাধ করেছি, আমার একটা কাজ নাই, আমার সব তো, আমার তো কিছু নেই, আমার বাবা নেই, আমার মাকে ফেলাই দিস, মানে আমার তখন মনে হচ্ছে না যে আমার জীবন থাক, আমার জীবন আমার রাখার আর মানে জীবনের প্রতি আমার শেষ, মানে আমার ভালোবাসা মানে সব হারাই গেছে। আমার যে আশা নিয়ে আমি আসছিলাম যে বড় শহরে যাব, বড় কিছু আমি করব, সে আশা আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। যে 3 টাকা যেটা আমি মোমবাতি কিনছি, মোমবাতি কিনে আমি 3 তলায় উঠছি, উঠে বলছি সৃষ্টিকর্তা হয় আমাকে নিয়ে যাও, নয় আমাকে একটা কাজ দাও, আমার এই জীবন আর আমার দরকার নেই, আমি মরে যেতে চাই, আমার বাঁচার দরকার নেই, আমি বাঁচতে চাই না। ওইটা বলে টলে আমি ওখানে অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করে টরে ওই জায়গায় থাকছি, প্রায় থাকি বিকাল হয়েছে, আমার হাঁটার মতো কোনো পরিবেশ নাই। আমি টুকটুক করে ওখান থেকে আপনার শাহজালাল মাজার থেকে রেল স্টেশন 1.5 থেকে 2 কিলো পথ, ওই পথটা আমি হেঁটে ওখানে রাত্রে আমি ঘুমাইতে হবে, আমার তো ঘুমানোর জায়গা নেই। ওই স্টেশনে যে ঘুমাইছি, সকালবেলা এমন ক্ষুধা লাগছে, মানে আমার আর ওই মানে হাঁটার মতো কোনো পরিবেশ আমার নাই। তখন ওই সিলেটের যে চারপাশে যে রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে দেখবেন যে সিঙ্গারা, সমোসা, মোগলাই এইগুলো যারা তৈরি করে ওরা কিন্তু বাসি জিনিস আপনার বিক্রি করে না। ওই বাসি জিনিসটা ওই সকালবেলা যে পাশে যে কলোনিগুলো থাকে, ওই কলোনিগুলোর ছেলেপেলেরা আসে, ওদেরকে দিয়ে দেয়, সিঙ্গারা দেয়, সমোসা দেয়, পরোটা দেয়, মোগলাই দেয়, এগুলো দিয়ে দেয়। শুয়ে দেখতেছি যে 5-7টা ছেলে সিঙ্গারা, দূরিত মাছ সিঙ্গারা টিঙ্গারা নিয়ে আসতেছে। তখন আমার মানে হাঁটার মতো কোনো পরিবেশ নাই। তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে ওরা যাই খাবার কিছু নিয়ে আসতেছে, ওদের কাছ থেকে আমি কারিয়ে নেবো, কেটে আমি খাবো। তখন আমি চিন্তা করতেছি যে কারিয়ে খাবো, ওইভাবে তো যে চালিত দেবে না, আমাকে কাটতেই হবে। তো ওরা কাছে আসুক, মানে আমার ক্ষুধা লাগছে, আমার হাঁটার মতো কোনো পরিবেশ নাই। ওই কাছে যখন ওই ছেলেরা আইছে, আমি ওই একটা মানে কাছে যায় একটা ঠোঙা নিয়ে দৌড় মারছি, মানে দৌড় মারে বাস টার্মিনালের ভিতর চলে গেছি। বাস টার্মিনালের ভিতরে যায় বাসের নিচে যা দেখি যে একটা মোগলাই, ওই মোগলাইটা আমি খাইছি। খাওয়ার পরে 2 গ্লাস পানি খাইছি। খাওয়ার পরে আবার কাজ খুঁজতেছি। আমার যখন চেহারা যে পরিবেশ হয়ে গেছে, মানে আমি টোটাল 2 মাস রিক্সা ঠেলাইছি, আমার হাড়গুলো বাড়াই গেছে, মানে আমি এমন পরিবেশ হয়ে গেছি, মনে আমার আর কেউ কাজ মনে করতেছে ও নেশা করে, মানে একদম কাজে মহিলার মানুষের মধ্যে পার্থক্য করা যায় না। হ্যাঁ, তো মনে করছে যে ও মনে হচ্ছে কোনো খারাপ মানুষ, ওর কাজ আর দেওয়া যাবে না। তখন এভাবে আমি আবার রেল স্টেশনে শুয়ে রয়েছি আমি। তো লাস্ট ওই দিন আমি চিন্তা করছি যে আমি মরে যাব,
আমি বাঁচবো না। তখন আমি কাজ খুঁজতেছি, কাজ পাচ্ছি না। এদিকে আমার মার কথা মনে পড়তেছে, আমি মরে যাব, আমার মাটা আছে, আমার মাটা, আমার বাবাটা নাই, আমার মাটা কত স্বপ্ন নিয়ে আমার বড় করছে, আমার মা জানি কী করতেছে, মানে খুব কষ্ট লাগতেছে। আমি বাড়িতেও যেতে পারতেছি না, আমার এই পরিবেশ হয়ে গেছে, আমি তো বাঁচবো না। আমি আমি চিন্তা করতেছি আমি মরে যাবো। তখন আমি গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, তখন আমি চিন্তা করতেছি মানে বাসের নিচে পড়বো। তখন আমি চিন্তা করতেছি বাসের নিচে পড়বো, বাসের নিচে বলে তো খুব মানে মানুষ তো আসলে অত সহজে মরতে চায় না। মানে একবার যাচ্ছি, মানে একবার আগায় যাচ্ছি, আবার একবার পিছিয়ে যাচ্ছি, একবার বাসের সামনে চলে যাচ্ছি, আবার ওই যে মার কথা মনে পড়তেছে যে আমি মারা যাবো, আমার মা কী করবি নি, আবার আমি ব্যাগ আসতেছি। এরকম আসে তখন আমি ওই চিন্তা করেছি এভাবে মরতে পারবো না, আমার ওই মানে ওই সুরমা নদীতে পড়বো। ওই যে লোহার ব্রিজটা আছে, ওই পানি আছে, ওই পানির ভিতরে আমি লাফ মারবো, মানে অনেক পানি, ওই মাঝে যাব, মাঝে যায় ওখান থেকে লাফ মারবো, পানির নিচে পরে মারা যাব। মানে এইটি মনে হয় মানে ভালো মৃত্যু হবে আমার, মানে কষ্ট কম হবে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আসলে তো কেউ মরতে চায় না, কিন্তু আমি ওই জায়গায় চলে গেছি। রাত যখন 3টা সাড়ে 3টা বাজে, ওই লোহার ব্রিজের উপর চলে গেছি। আমি চলে যেয়ে আমি খালি মানে পায়তারা করতেছি যে আমি মরে যাব, মানে আমি হারিয়ে যাব, মানে আমার জীবন যুদ্ধে আমি হারিয়ে যাব, আমার মা এত কষ্ট করছে, আমি হারিয়ে যাব। এভাবে মানে মানতে পারতেছি না যে আমি মরে যাব। আমি যখন কাজই পেলাম না, আমি 3 মাস টোটাল এই শহরে ঘুরলাম একটা কাজের জন্য, আমাকে একটা কেউ কাজ দিল না, আমার একটা কাজ নাই, তাহলে আমি বেঁচে থেকে কী করবো? আমি নিজের খাবারই নিজে জোগাড় করতে পারি না, তাহলে তো আমার বাঁচার কোনো অধিকার নাই। এই কথা ভেবে আমি একবার লাফ মারবো, পিছিয়ে আসতে দিত, ওরকম 3 বার আমি লাফ মারছি। আমি লাফ মারছি আপনার সুরমা নদীতে। সুরমা নদীতে আমি লাফ মারে পরের দিন সকালে আমি একটা কিনারায় যে মানে কিনারায় যেয়ে আমি শুয়ে আছি, মানে ঢেয়ে যাই হোক, আল্লাহ আমাকে মারাই নাই, সৃষ্টিকর্তা যে ছিল সে আমাকে মারায় নাই, সে আমার একটা কোনায় নিয়ে গেছে, একটা কিনারে নিয়ে আমাকে রাখছে। তখন আমার আপনার সেন্স ছিল না পানিতে ঝাঁপতে? না পানি, তারপর আমি চেষ্টা করেছি যে মানুষ মানে যখন বাঁচার জন্য চেষ্টা করতেছি, কত বড় স্রোত আসছে, ঢেউ হচ্ছে, তখন মানে আমি ছেড়ে দিছি। আমি ছেড়ে দিয়ে তারপরে আমার চেঞ্জ নাই। আমি পরের দিন দেখি যে আমি একজনের বাসায় আমি শুয়ে আছি। একদিন সকালবেলা সে গোসল করতে গেছে, সে আমাকে তার বাসায় নিয়ে আসে। মানে ওই কুলে ভিড়ে ছিলেন আপনি, ওই আমি কিনারে চেঞ্জ অবস্থায় মানে শুয়ে রয়েছি অজ্ঞান অবস্থায়, আর ভদ্রলোক গোসল করতে গেছিলো, উনি আমাকে উঠায় নিয়ে আসছে, উঠায় নিয়ে তার বাসায় নিয়ে আসে। সে চিন্তা করছে সেও তো মানুষ, তার তো বিবেক আছে, সে নিয়ে আসছে। নিয়ে এসে আমি মানে রাত 2টা যখন বাজে তখন আমার চেঞ্জ আসছে। সে ট্রিটমেন্ট করছে, করে আমি যখন করতেছি তখন আমার সে কিছুই বলে নাই, আমি শুয়ে আছি ওভাবে। পরদিন সকালবেলা সে আমাকে মাছ ভাত দিয়ে আমার বুকে তুলে খাওয়াচ্ছে। আমি কতদিন ভাতই পাই না, জানেন, কতদিন ভাতই খাইতে পারি না, অথচ সে আমার বুকে তুলে ভাত খাওয়াচ্ছে। তারপরে আপনার মুখে তুলে আমার ভাত খাওয়ানোর পরে সে আমাকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কই? আমি তার কাছে বললাম যে আমার বাড়ি এই জায়গা। সে তার কাছে রেখে দিল, রেখে দিয়ে বললো যে তুমি আমার কাছে থাকো, তোমার একটা কাজ আমি দিয়ে দেবো না, তুমি কাজ করবা। আমি বললাম, মানে বলতেছে তোমার কে আসছে? আমি বললাম আমার কেউ নেই, আমি এতিম। তো বলছে তোমার একটা কাজ দিদি কাজ করতে পারবো না? আমি বললাম হ্যাঁ আমার একটা কাজ দেন, আমি একটা কাজই করলে আমি করতে পারবো না। সে হচ্ছে ধরেন আপনার একটা রেস্টুরেন্টে চাকরি করতো, রেস্টুরেন্টের পরোটার কারিগর ছিল। সে আমার সেই রেস্টুরেন্টে নিয়ে যায়। আমার বয়স তখন 13 বছর 4-5 মাস। ভদ্রলোকের নাম মনে আছে আপনার? আনারুল ভাই। আনারুল পরিচয় আছে এখন পর্যন্ত? সে এখন দেশের বাইরে থাকে। জি, তারপর? তো সেই আনারুল ভাই আমার নিয়ে যাওয়ার পরে
আমি তার বাসায় থাকলাম 5 দিন 6 দিন থাকার পরে আমার তার যে বস ছিল সেই বসের সে যে রেস্টুরেন্টে চাকরি করতো আমাকে নিয়ে গেল, নিয়ে যে বলল যে তার যে বস ছিল সে বসের সাথে কথা বলে যে আমার গ্রামের ছেলে এনাকে একটা কাজ দিয়ে দেন। তা আমি অত ছোট মানুষ, আমার কি কাজ দিবি? আমার কাজ হয়ে গেল। 8 ঘন্টা কাজ ছিল। রেস্টুরেন্টে ধরেন পরোটা স্ট্যান্ডে কাজ করতাম, বাবুর্চি ম্যাটে কাজ করতাম, প্লেট বয়ে দিতাম, প্লেট পরিষ্কার করতাম, গিলাস মেটে কাজ করতাম, মানে সব জায়গায় আমি, মানে আমি তো ছোটো, দেখা গেলো বাবুর্চি ম্যাট থাকে 4 জন, 2 জন ছুটিতে গেছে, ওখানে যা সারাদিন পিএস করতেছি উস্তাদের সাথে। দেখা গেলো প্লেট বয় থাকে 4 জন, 2 জন বাড়িতে গেছে ছুটিতে, ওখানে যে আমি সারাদিন প্লেট ধরছি। দেখা গেলো গিলাস মেট থাকে, ওয়েটার থাকে 7-8 জন, গিলাস মেট থাকে 5-6 জন, দেখা গেলো যে 2 জন বাড়িতে গেছে, মানে বদলি, মানে সব জায়গায় আমার কাজ। মানে পরোটা স্ট্যান্ডের শুরু করে বাবুর্চি ম্যাট, গ্লাস ম্যাট, প্লেট বয়, হান্ডি, সব জায়গায়, সবজি বাজার, মাছ বাজার, সব জায়গায় আমি। এরকমভাবে আমি কাজ শুরু করলাম। 8 ঘন্টা আমার কাজ ছিল। 8 ঘন্টা বলতে ভোর 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আমার ডিউটি শেষ। যখন আমি 1 বছর কাজ করলাম, দেখ আমার কোনো বেতন টেতনের নাই যে আমার কয় টাকা বেতন দেবে, খাবার পাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি, আমার তো এটাই চাই। 1 বছর গেল, তখন আমি আরেক জায়গা আরেকটা তেল পাম্পে আমি কাজ দিলাম। 8 ঘন্টা তো বেশি টাইম না, তখন 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টার পরে তারপরে অনেক টাইম থাকে। তাই আমি মনে করলাম যে এখন তো টাকা পয়সা মানে যা দেয় আমি তো কিছু চাই না। তখন দেখা গেলো একজনের আমি এটা এনে দিচ্ছি, 5 টাকা বকশিস দিল, খাবার পাচ্ছি, থাকার জায়গা পাচ্ছি, তাহলে তো আর আমার কোনো চাহিদা নাই। পাশে একটা তেল পাম্প ছিল, ওখানে আমি আপনার 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা কাজ করতাম। মাসে দিত আমার 1500 টাকা করে। আমার কর্মজীবন শুরু হয়ে গেল। রেস্টুরেন্টে 3টা থেকে 5টা পর্যন্ত কি করতেন? তেল দিতেন? না, ওই তেল পাম্পে হচ্ছে আপনার পরিষ্কার টরিষ্কার করতাম, ঝাড়ু টাড়ু মারতাম। এদিকে কিন্তু আমি, আমার মা আছে, মা বেঁচে আছে, মা মারা গেছে, মার সাথে কোনো আমার যোগাযোগ নেই। এদিক 3 বছর আমি নিজেকে, মানে আমি খাবার পাইছি, একটা পরিবেশে থাকছি, আমি নিজে চেঞ্জ হয়ে গেছি। তা আমি ওই পাম্পে কাজ করে আমার 20,000 টাকা হয়েছে 3 বছরে। 3 বছরে। তো ওই উস্তাদের কাছে, নুরুল ভাইয়ের কাছে আমি টাকাটা রাখছি, বুঝছি তো। তখন ভাইয়ের কাছে সেদিন 3 বছর যখন হয়, 36 ঘন্টা 36 মাস 3 ঘন্টা কত মিনিট জন্য আমি ডিউটি করছি। তে আমি বললাম যে বললাম যে ভাই এই ব্যাপার, সেদিন আমি সত্য কথা ভাইয়ের কাছে বললাম যে ভাই এই ব্যাপার, আমার মা আছে, বাবা মাকে ফালায় চলে গেছিল। বাবা কোথায় আছে জানি না, বাবা জানি না কোথায় আছে, যে আমি এভাবে চলে আসছি, আমি পেটের অভাবে চলে আসছি। ভাই আপনার কাছে বলেছি মিথ্যা কথা, যদি না বলি, যদি বলতেন যে তোর মার কাছে পাঠাই দিই বা মার নিয়ে আসো। তো এখন ভাই আমার মার কথা তো খুব মনে পড়তেছে, আমার মা বেঁচে আছে কিনা ভাই, আর মাটার খুব দেখতে আমার মনে চাচ্ছে। ও শুনে মানে একটা তাজ্জব হয়ে গেছে যে তুমি এই কথা বলবা না আগে আমার কাছে, মানে উনি মানে খুবই একটা কষ্ট পাইছে আমার কথা শুনে। তোমার মা আছে, তোমার আব্বা চলে গেছে ছোটোবেলায়, তাহলে তুমি আমাকে বলবা না? তোমার মার সাথে হয়তো যখন ফোনের যোগাযোগ ছিল না, কিন্তু চিঠির মাধ্যমে তো একটা যোগাযোগ করতে পারতাম যে তুমি আছো, বেঁচে আছো। তোমার মা তাহলে কী চিন্তা করছো, তুমি কালকে ওই বাড়িতে চলে যাও, আমার উস্তাদ বলতেছে। তা আমি বললাম যে তাহলে বললো যে তাহলে বস আসবে 4টার সময়, তুমি বসের কাছে যাও, আমি ছুটির কথা বলে দেবো না। আচ্ছা ঠিক আছে। বস 4টার সময় আইছে, যা বললাম যে বস এরকম বাড়িতে যাব। তো 3টে বছর এক জায়গায় থাকলে পরে একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরে ছোট মানুষ, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে রেস্তোরাঁয় সবচেয়ে ছোট মানুষ হচ্ছে আমি, জি, মানে সব ক্ষেত্রে কাজ করতাম আমি, মানে যেখানে যেটা বলছে সেটাই করছি, কোনো মানে ভেদাভেদ নাই যে আমার এটা করতে হবে ওটা করতে পারবো না, এরকম কিছু না। তে আমাকে ওই গেলাম, তো ম্যানেজারে ডাক দিল যে ম্যানেজারে ডাক দাও, এই এর ডিউটি কতদিন হয়েছে। তখন বস বললো যে ইয়ার 36 মাস অ্যাবসেন্ট নাই। তো বস কি কয়েছে যে তীরে তোর বাড়িতে তোর কেউ নাই, কোনো ছুটি বুটি নাই। এখন বস আমার তো কেউ নাই, খালি এক মাই আছে অনেক দূরে, এই ব্যাপার। তো বস তখন আমার 38,000 টাকা দেয় ওই 3 বছর যে আমি কাজ করি। বাহ, 38,000 টাকা। 20,000 টাকা আপনার, 38,000 টাকা। 38,000 টাকাই, তাহলে আমার টোটাল টাকা হলো 58,000 টাকা। উস্তাদ বললো যে তুমি এত টাকা
নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি 10,000 টাকা সাথে করে নিয়ে যাও, আর টাকা তুমি যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিও, আমি পাঠাই দেবো। 48,000? 48,000 টাকা। তে আমি কলম যাচ্ছি, মার জন্য কাপড় টাপড় কিনছি, কিনে টিনে আপনার শিমুলি পরিবহনে চলে আসলাম কুষ্টিয়াতে। যখন গাড়ি আসলো তখন ধরেন 4টা 4:30 বাজে। আসিয়ে যখন আমি মানে আমার থানায় নামলাম, চাল কিনছি, তেল কিনছি, তখন ইলিশ মাছ 400 টাকা কেজি ছিল, বড় বড় ইলিশ মাছ। 2টা ইলিশ মাছ নিছি 800 না 850 টাকা দিয়ে। মা এতদিন পরে যাচ্ছি, মা কি খায়, মার জন্য 2টা মাছ নিয়ে যাই। তা আমার মা খুব ইলিশ মাছ পছন্দ করতো, তেল নিছি। নেওয়ার পরে 5টা যখন হচ্ছে আপনার একদম সন্ধে লাগা লাগা ভাব, আমি 3 বছর পরে আমি বাড়িতে যাচ্ছি, 3.5 বছর, 3 বছর 2-4 মাস পরে। আমার মাও জানে না যে আমি বেঁচে আছি, আবার আমিও জানি না যে আমার মা বেঁচে আছে, কিন্তু একটা মনে বিশ্বাস আছে আমার মা আছে। মানে এইরকম একটা মানে মানে মনের কাছে মনে আছে যে আমার মা আছে, কী করতেছে এখন, মানে কত কষ্ট করতেছে। এই যে এখন আমি গেলি আমার মার কত কষ্ট কমবে, এই যে টাকা নিয়ে যাচ্ছি, এই টাকা দেবো, এটা করবো, মানে প্ল্যান করে ফেলতেছি তখনই। তখন আমি 2টা মাছ নিছি, নিয়ে চাল টাল কিনছি, তেল টাল কিনছি, বাজার টাজার করে একটা ভ্যান নিছি। ভ্যান নিয়ে আপনার যখন যাই তখন হচ্ছে একদম মানে সন্ধে লাগা লাগা ভাব। আমি দেখি যে আমার মা খোলা জায়গায় রান্না করতেছে আর ধোঁয়া উঠতেছে, আমি দেখতেছি, রাস্তা থেকে দেখতেছি। আর ওই ভাঙা ঘরটা মানে আরও ভাঙে পুড়ে যাচ্ছে, মানে ঘর ওই রকমই আছে, কোনো পরিবর্তন নাই। মানে সে তো মানে একেতে তার স্বামী নেই, স্বামী চলে গেছে বা কোথায় আছে জানে না। এক ছিলাম আমি, আমার নিয়ে সে স্বপ্ন দেখছিল, আমিও তো চলে গেছি। মানে সে তো ধরেন তার কষ্ট, মানে হয়তো সে টেনশন করতেছে, তার মানে হয়তো সে নানা রকম কিছু ভাবতেছে। তখন আমি যখন চলে আসলাম, তখন আসি আমি যখন ওই রাস্তা থেকে ডাক দিচ্ছি, মা, আমার মা দৌড়ু আইসে, আসে আমার 2টা চর মারিয়ে দিচ্ছে। কোন ছিলি তুই এতদিন? আমি বললাম মাই যে চলে আইসি, আমি পরিবর্তন হয়ে গেছি, তোমার কোনো চিন্তা নেই, তোমার ছেলে তোমার কাছে চলে আইসে। মা চলো ওই ঘরের ভিতরই যা দেখি যে ওই রকম পরিবেশ, একটা চৌকি কেনার মতো আমার মার টপিক দেয় না, আমি ওই রকম ঘুমাচ্ছে আমার মা। তা আমি যে মার কাজ করছি যে 10,000 টাকা মানে 8,000 টাকা দিছি মার কাছে, দিয়ে কইছি তোমার আর চিন্তা নাই, আমি কাজ করব, তুমি এখন আর মানুষের বাড়ির কাজ করবা না, নিজের বাড়ির নিজের কাজ করবা, মানুষের বাড়ির কাজ করবা না। এই বাড়িতে মানুষ আসতে তো ওই বাড়িতে মানুষ আসতে, স্বাভাবিক বাড়ির আশপাশে মানুষ যে এতদিন ছেলেরা থাকে না। একটা কথা আমার খুব মনে পড়ে, আমার মা বললো যে মনি কতদিন ইলিশ মাছ খাবার মনে চাই, কিনতে পারিনি, তুই জানিস কতদিন আমার একটা ইলিশ মাছ খাবার বলে কয়, আমার বুকটা পাঠিয়ে গেছে। আমি তখন বাড়িটাই করছি, মা তুমি চিন্তা করে না, আমি তো আছি, যে ইলিশ মাছ কত খাবা তুমি, আমি এখন বড় হয়েছি না, তুমি ইলিশ মাছ খাবা। আমার মার ওই কথাটা আজও আমি ভুলে নাই। এই কথাটা আমার যখন বলেছে আমার বইয়ের ভিতর মানে মুসর দিয়ে উঠছে। তারপরে রান্না করলো, দুজনে খেলাম, খেটেই এভাবেই মার কাছে থাকলাম। টাকা উস্তাদ টাকা পাঠা দিল, একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তখন হচ্ছে মার থাকার মতো পরিবেশ ছিল না, মার হচ্ছে ওই আপনার 20,000 টাকা দিয়ে একটা ঘর করে দিলাম, আর 20,000 টাকা দিয়ে 2টা গরু কিনে দিলাম মার। যে বললাম যে মা তুমি এই মাসি বাড়ির কাজটা করো না, তোমাকে আমি 2টা গরু কিনে দিলাম, তুমি গরু 2টা পুষবা, আর তোমার কত টাকা দিতে হবে মাসে? তা মা বললো যে মনে 1500-2000 টাকা দিলে আমি চলতে পারবো। কোনো ব্যাপার না, তোমার 1500-2000 টাকা দেবো, কিন্তু তুমি আর মাসি বাড়ি যা কাজ করো না, কাজ কত করবা, সারা জীবন তো কষ্টই করছো। 5,000 টাকা মতো মার কাছে রেখে আসলাম। চলে আসি আবার আমি চাকরি নিলাম ওই জায়গা, 2,000 টাকা করে দিই, 3,000 টাকা করে দিই। এ থেকে বাড়িতে ধরেন আপনার 3-4-5টা গরু হয়ে গেছে, মানে সব দিয়ে দিচ্ছে, মানুষের কাছে দিতে পারে নাও তো, দেখা গেলো ওই বাড়ি বরগাদ আছে, ওই বাড়ি বরগাদ আছে, 2 টাকা থেকে 4-5টা গরু হয়ে গেছে আমাদের। আর আমি দিক কাজ করতেছি, কাজ করতে করতে যখন আমার 9 সাল হয়, অর্থাৎ 9 সাল হয়, তখন আমার নিজের কাছে এরকম মনে হলো যে আমার কাছে যে টাকা আছে, দেখা গেলো যে আমার একটা ডিপেস ছিল অল্প কিছু টাকা, ওই প্রথমে 40 থেকে 50,000 টাকা আমার একটা ক্যাশ ছিল, আর বাড়িতে ওই গরু টরু ছিল। তো মনে করছি যে এই টাকাটা দিয়ে আমি যদি এলাকায় এসে
একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারি, দেখে ওখান থেকে 500-700 টাকা আমি রান করতে পারি, তো এটা নিয়ে 2জন মানুষ ভালোভাবে চলতে পারবো। আমার যে বড় বাবা অর্থাৎ হচ্ছে আমার চাচা, উনি তখন ভালো অবস্থা হয়ে গেছে ওনাদের। সিলেট থেকে চলে আসলাম মানে 9 সালে, গার্মেন্টসের দোকান নিলাম। গার্মেন্টসের দোকান বলতে কাপড়ের দোকান আর কি, মানে রেডিমেড প্যান্ট শার্ট একটা দোকান দিলেন আপনি? একটা দোকান দিলাম আর কি। বড় বাবা কিছু হেল্প করেছিল আর আমার কিছু টাকা ছিল, মানে এটা কি বাজারে? হ্যাঁ, মানে এটা থানার উপর যায় আর কি, মানে আমার গ্রাম থেকে 5 কিলো দূরে। জি, কোথায় কোথায় এটা নাম দিছিলেন দোকানের কোনো কিছু? হ্যাঁ, রিপন ড্রেস কর্নার। রিপন ড্রেস কর্নার। আচ্ছা, 2009 সালে। 2009 সালে। তারপরে কি দাঁড়ালো? আমার 1.5 মাস বউনি হয় নাই। আমি বাড়িতে যাই, আমার মা বলতেছে কি রে বউনি করছিস, মানে আমার ওই বড় বাবা একখান সাইকেল দিয়ে চলে সাইকেল চালা আসতাম। আর ও রাত্রি যে যখন মার সাথে মানে খাবার খেতাম, তখন মা বলতো যে কি ব্যাপার, কয় টাকা বিক্রি করলে? আমি বললাম যে মাছ 600 টাকা হয়েছে, 700 টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে। ছেলের সংসার যখন যদি বলি যে কিছুই হয় না, তাহলে সে টেনশন করবে এইরকম। আর আমি নিজে চিন্তা করতেছি, শালার মানে আমি তো বাইরে ছিলাম, ভালো ছিলাম, এই হঠাৎ করে এই ব্যবসার ভিতরে ঢুকলাম, এই 3 মাস মানে 2 মাস ধরে বউনি হয় না, তাহলে আমি যে টাকা গুছাই নিয়েছি আমার তো সব চলে যাচ্ছে। তাই আমি মনে করতে যাই হোক হবে, সৎ পথের টাকা আছে, ইনভেস্ট আছে, একটা কিছু হবে, এর রেজাল্ট আমি একটা কিছু পাবো। আমি ধরে রয়েছি 2 মাস আমার টোটাল কোনো বউনি নাই। তা আমি ওই গরু বেচে দিছি 80,000 টাকার। 2টা গরু, আমার যে গরু ছিল 2টা গরু বিক্রি করে দিয়ে তখন মাল কিনবো, মাল তো কেউ কিনে দেয় না, মানে আপনার মাল ব্যবসা করতে হলে পরে ব্যবসার পলিসি তো আর আপনাকে কেউ দেখাবে না, চেনাবে না, জায়গা কেউ আপনাকে চেনাবে না, আপনার জায়গা আমি জানি, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার নিজের কাজ আমার নিজেকে করতে হবে। আমার লক্ষ্য যে আমি এটা করবো, আমার ওই জায়গায় নিজেকে দৌড়াতে হবে, তাহলে তো আমি ওই জায়গাটা যেতে পারবো। তো এই মামার কাছে বললাম যে মামার একটু জায়গা চিনেন, ওই ভাইকে ধরতেছি। আসলে মূলত তো জায়গা কেউ চেনাচ্ছে না, বলে ঢাকায় থেকে মাল কিনি, অমুক জায়গা থেকে মাল কিনি। তো একদিন চলে আসলাম ঢাকাইতে চলে আসলাম, দেখলাম যে আপনার গুলিস্তান, গাবতলী, তখন ওই মানে আপনার মিরপুর, তারপরে হচ্ছে আপনার ওই কিরানীগঞ্জ, এইগুলো মার্কেট। আমি ওই প্রথম ঈদেই আমি ধরেন ওই 80,000 টাকা ওই মালটাল দিয়ে ধরেন আপনার 3 লাখ টাকা আমার সেল হয়ে গেছে। 3 লাখ মানে ঈদের পরে যা দেখি মানে 4 রাতের দিনই মানে মালই দিতে পারি নাই, মানে এমন ব্যবসা মানে যখন আল্লাহ দেয়, মানে উপরের সৃষ্টিকর্তা যখন আপনাকে বা আমাকে দেবে, তখন আপনি কীভাবে আসবে আমি বলতে পারি না, যে বেঁচেই যাচ্ছি, মানে খাওয়ারও সময় নাই। আপনি চিন্তা করেন একটা শার্ট বিক্রি করতেছি 50 টাকা 100 টাকা লাভ হচ্ছে, তখন তার আমার ব্যবসা যদি হয় তাহলে একটা ব্যবসায়ীর কিন্তু তখন ভালো লাগে, যখন রাত কি দিনই কি। তখন এই জায়গাগুলো আসছি, তখন ওই একলা আরেকজন 2জন আমার ভাই ব্রাদার নিচে নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। দেখা গেলো 25 রোজা এসে 26 রোজা এসে মাল সব শেষ, মানে খালি র্যাক রয়েছে। এই র্যাক রয়েছে তাহলে ব্যস্ত নাকি, কারণ ওই সবাই বলতেছে ঢাকায় চলে যাও, মানে বিক্রিত হবে তোমার লাস্টে 2-3 দিন। আমি বললাম ভাই, আমি আবার 1 লাখ টাকা নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। আমি যদি এখন 3 লাখ টাকারও মাল কিনি, 3 লাখও বিক্রি হয়ে যাবে। কিন্তু 16 বছর এই জায়গাটাই আসি, সেম ব্যবসায় করতেছি। কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? আপনি আজকের পরে বাংলাদেশের মানুষের হোয়াট আ স্টোরি, হোয়াট আ জার্নি। আমাকে ধরে রাখা খুব মুশকিল, মানে আমাকে গল্পের মধ্যে ধরে রাখা খুবই মুশকিল, কারণ এত গল্প আমি জানি, এত গল্প আমি শুনেছি। আমি যখন এই গল্পটা শুনতে বসেছি তার আগে, যেহেতু আমি এখন হয়তো অনেকেই জানেন যারা আমাকে ফলো করেন, আমি জিম করি এবং আই ওয়াজ সুপার এক্সট্রিমলি টায়ার্ড, এবং একটা ব্ল্যাক কফি নিয়ে বসছিলাম। আমি একদম এইরকম রিল্যাক্সলি বসছি, আমার ভালো লাগলে আমি শুনবো, না হলে আমি শুনবো না। উনি আমাকে 1.5 ঘন্টা কোথায় রেখেছিলেন, আমার মনে হচ্ছে আমি চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছি। এত শক্তি ওনার গল্পে, এত কিছু হয়েছে ওনার জীবনে। জি, আপনি যেখানটায় এসে বলেছেন যে আপনার রিপন ড্রেস কর্নার, রাইট, এই নামেই আছে এখন পর্যন্ত। আপনার এই দোকানের ঠিকানাটা বলেন তো, কোথায় এটা? এটা হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা খুকসা থানা, অপর্ণা সুপার মার্কেটের নিচেই আমার শোরুমটা। এখন কি শোরুমটা বড় হয়েছে? আসলে বড় করতে চাইলে তো বড় করতে পারতেছি না, তার কারণ দোকান তো নেই আপনার। আচ্ছা, মানে যারা মানে ওই রকমই আছে, কিন্তু চেষ্টা করতেছি, কিন্তু মানে আপনি টাকা দিয়েও আমি দোকান পাচ্ছি না এখন। মানে এখন যে আমাদের পিছনে অনেক বেশি ক্রাউড হয়ে গেছে। হ্যাঁ, এখন পিছনে যে 10টা খালি ছিল, ও 10টাও এখন একদম বুক। কত টাকা প্রফিট হয়েছে এখন পর্যন্ত যদি বলেন? কি করতে পেরেছেন জীবনে? একবেলা ভাত হতো না।
প্রফিট বলতে বলতে কি দেখেন, সুন্দরভাবে জীবনযাপন করতে, সুন্দরভাবে বাঁচার জন্য কিন্তু অনেক বেশি টাকা লাগে না আমার কাছে যেটা মনে হয়েছে। যে একটা বাড়িঘর কিছু করতে হ্যাঁ পারছেন? সুন্দর 4টা বাড়ি করছি, মানে 4টা বলতে 4টা ঘর। 4টা ঘরের ওই বাড়িতেই আমি ওই জায়গায় 4টা ঘর করছি। শহরে একটু জমি কিনছি, একটা গাড়ি কিনছি। আগে বাইসাইকেল চালা আসতাম, একটা গাড়ি কিনছি। গাড়ি মানে কি কার? না না, একটা বাইক কিনছি। বাইক? একটা বাইক কিনছি। এই তো জীবন, মানে বিয়ে শাদী করছেন? বিয়ে করছি, ছেলে মেয়ে আছে? একটা ছেলেকে ভালো একটা স্কুলে পড়াতে পারতেছি। আপনার স্ত্রী জানে আপনার গল্প? আমার স্ত্রী জানে বলতে, আমার স্ত্রী অনেকেই জানে, অনেকটাই জানে। আমার সে আজকে যেভাবে বললেন এত কিছু জানে না, এত কিছু আসলে বলা হয়নি। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর। ও তো জানে না, ও বড় হয়ে হয়তো বা গল্প শুনে হয়তো বিস্তারিত শুনবে যে বাবা কি কষ্টটা করেছে। আপনার মা বেঁচে আছে? এই মায়ের কথা মনে পড়লে দেখেন, আমার এখন সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার যে মূল্যবান সম্পদ, যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, সেই মানুষটা আজকে আমার কাছে নেই। মারা গেছে? মারা গেছে। কবে মারা গেছে? এই কোরবানিদের আপনার 10-15 দিন আগে আমার মা মারা গেছে। 2024 সালের কোরবানির ঈদে 10-15 দিন আগে। আপনার বাবাকে আপনি পাইছেন সারা জীবনে? না, আমি আমার বাবার কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়। কিছুই জানেন না বাবা কোথায় আছে? বাবা কোথায় আছে, আমার পৃথিবীর একটা ছেলের জীবনে তার বাবা ডাক শুনতে পারি না। দেখেন আমার লাইফে কতটা কষ্ট, আমি বাবা বলে ডাকতে পারি না। টাকা আমার হতে পারে, কোটি টাকা হতে থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আমার বাবাই নেই। আমি বাবা বলে ডাকতেই পারি না, যে বাবা, আমার বাবা ডাকটা, যে আমার ছেলে যখন আমাকে বাবা বলে ডাকে আমার বুকটা ভরে যায়। আমি লেখাপড়া করি নাই, আমার বাচ্চাকে আমি ভালো একটা স্কুলে ভর্তি করাইছি। তখন আমার এক টিচার বলছিল যে আপনার বাসা গ্রামে, আপনি এই টাউনি এত দামি স্কুলে আপনার ছেলে ভর্তি করাতে চাচ্ছেন, আপনি গ্রামে তো ভর্তি নিচ্ছিল না প্রথমে। তখন স্যারকে আমি আমার হিস্টোরিটা বললাম, স্যার আমি জীবনে লেখাপড়া করার সুযোগ পাই নাই, আমার বাবা বলে ডাকতে পারি নাই। আমার ছেলে যাতে বলতে পারে যে আমার বাবা চেষ্টা করেছে, আমার বাবা আমার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে আমাকে কি দিল কি না করলো এটা তখন আমি তো জানি। আমার বাবা নেই, আমি বাবা বলে ডাকতে পারি নাই। আমার এখন টাকা দিয়ে কী হবে, আমার মা নেই, বাবা নেই, আমি এত টাকা দিয়ে কী করবো? মানুষের বাঁচার জন্য কত টাকার প্রয়োজন হয়? কারণ সব কিছু তো ফেলে দিয়ে চলে যেতে হবে, সময়টা তো খুব শর্ট। অসাধারণ রিপন ভাই, বাবার কথা বেশি শুনতে গেলে আই উইল বি ইমোশনাল, সো এই জায়গাটা আর বড় না করি। আমি ব্র্যান্ডিং বাংলাদেশে পুরনো কথা নতুন করে আপনাদেরকে মনে করিয়ে দিই। ব্র্যান্ডিং বাংলাদেশে সেই প্রথম থেকেই স্লোগান ছিল, আমি আপনার পাশের বাড়ির মানুষটাকে এনে আপনাকে দেখাতে চাই সে পেরেছে, আপনিও পারবেন। আমি একদম সরাসরি বলছি, রিপন ভাই পেরেছে। যেখানে তার মরে যাওয়ার কথা ছিল সেখান থেকে সে তার ভাগ্য পরিবর্তন করতে পেরেছে। সুতরাং আপনি পারবেন না, আপনিও পারবেন। আপনি সম্পদের জায়গা থেকে এভাবে দেখেন না যে